দর্শক, এই মুহূর্তে ভাঙা হচ্ছে ধানমন্ডি 32। ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়ার পরবর্তীতে এই মুহূর্তে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জ্বলছে বাংলাদেশ। এই দেশ দয়ে একার তালবস্য নয়, দয়ে বয়ে একার মধনেশ্বর বাংলাদেশ। জ্বলছে বাংলাদেশ, পুড়ছে সভ্যতা, মরছে হিন্দু। অবশ্য হিন্দু মরছে বললে একটু কম বলা হবে, অনেকেই মরছে। কারণ বাংলাদেশটা এখন একটা অরাজকতাপূর্ণ দেশ হয়ে গেছে। চোখের সামনে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান আলাদা হতে হয়তো দেখিনি, কারণ সেই বয়স আমাদের ছিল না। কিন্তু আজকে চোখের সামনে একটা স্বাধীন দেশকে আবার পরাধীন হয়ে পূর্ব পাকিস্তান হয়ে আরেকটা পাকিস্তান তৈরি হতে চোখের সামনে দেখতে পেলাম। বাংলাদেশ কি চলছে সেখানে? সেখানে যেগুলো চলার কথা ছিল না সেগুলোই চলছে। আর মৌলবাদী এবং জামাতপন্থী মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন সেটা একদম ঠান্ডা ঘরে বসে দেখছে আর মজা নিচ্ছে। আর অন্যদিকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধানের নেতৃত্বে পুরো বাংলাদেশের সেনাবাহিনী একেবারে নপুংসক হয়ে মজা নিচ্ছে তারাও। কি সৌভাগ্য, অন্তত দুটো সংবাদপত্র মাধ্যমে যে আগুন দিয়ে দেওয়া হলো, সেনা এবং পুলিশ এসে সংবাদকর্মী, মিডিয়া জগতের লোকেদের, সাংবাদিকদের উদ্ধার করলো, এটাই একমাত্র সৌভাগ্য। একজন হিন্দুকে আধমরা করে জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছে। সেই ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো না, তাহলে এই প্রতিবেদনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ময়মনসিংহের ভালুকায় একজন কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস, 25 বছর বয়স, কারখানার বাইরে প্রথমে মারধর করা হলো, আধমরা অবস্থায় গাছে বেঁধে আবার মারধর করা হলো এবং তারপর জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। যে ছবি গোটা পৃথিবীতে এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। এটাই বাংলাদেশ, এটাই তাদের পরিচয়। ভারতের দুর্ভাগ্য, তার দুটো প্রতিবেশী, একটা পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। এবং অচেরেই পাকিস্তান যে কাজটা করে এসছে স্বাধীনতার পর 78 বছর ধরে যে কাজটা করে যাচ্ছে, একটাই টার্গেট, কোন রকমে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকিয়ে সেনাবাহিনী এবং মানুষ মারো, একটাই টার্গেট। সেটাই এবার বাংলাদেশের যে টার্গেট হতে চলেছে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। গতকালই আমি আপনাদের বলেছি যে বাংলাদেশ সীমান্তে 125 জন জঙ্গিকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের সেনা কমান্ডাররা এবং আইএসআই। চোখের সামনে একটা দেশকে শেষ হয়ে যেতে দেখবো, আগে কোনোদিন ভাবতে পারিনি, যেটা আমরা বাংলাদেশকে দেখলাম। তবে যারা এখনো এই বাংলার হিন্দু বাঙালি, তাদের ঘুম কবে ভাঙবে সেজন্যই আমরা অপেক্ষা করে বসে আছি। জিনিসটা তো একই। এই বাংলাতেও মুর্শিদাবাদে আমরা এই ওয়াকফ বিল নিয়ে ঝামেলার সময় দেখেছিলাম কিভাবে বাড়ি থেকে টেনে বের করে এনে দুজন বাবা ছেলে, এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে গরু কাটার চপার দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল। তাদের অপরাধ, তারা হিন্দু এবং তারা মূর্তি তৈরি করে। মুর্শিদাবাদে যেটা হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাংলাদেশে সেটাই দীপু দাস। হিন্দু বাঙালির চৈতন্য হবে মনে হয় আপনাদের? বাংলাদেশে 28% থেকে হিন্দু বাঙালি এখন 4-5%। হিন্দু বাঙালির চৈতন্য হয়েছে, কলা হয়েছে। এই বাংলাদেশ থেকে পালিয়ে এসে অধিকাংশ সিপিএম এর নেতা এবং কিছু তৃণমূলের নেতা এই রাজ্যে ঢুকে সেকুলার হয়ে গেছে। চৈতন্য হবে আপনাদের? এরা ভুল বোঝাচ্ছে। ময়দানের প্যাটিস কাণ্ডে একজন চিকেন প্যাটিস বিক্রি করলে, গীতা পাঠের অনুষ্ঠানে একজন মুসলিম ফেরিওয়ালাকে মারধর করলে তৃণমূল এবং সিপিএম মাঠে নেমে পড়ে। আজ দুপুর অব্দি বাংলাদেশে এত বড় কাণ্ড হয়ে গেল, একজন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, এখনো একটাও প্রতিবাদের ভাষা আমরা দেখলাম না। এটাই কি সেকুলার? সেকুলার মানে কি এটাই যে মুসলিমদের বিরুদ্ধে কিছু হলে তখন প্রতিবাদ করব, আর হিন্দুদের বিরুদ্ধে কিছু হলে মজা নেব? এটাই কি সেকুলার গিরি? সিপিএম নেতাদের একবার জিজ্ঞেস করুন তো, যারা বাংলাদেশ থেকে নিজেদের নারীদের মান সম্মান বাঁচিয়ে এই রাজ্যে পালিয়ে এসেছিল, যে আপনারা কি করে সেকুলার হলেন? কেন বাংলাদেশ থেকে আপনাদের পালিয়ে আসতে হলো? কেন আপনাদের জমি বাড়ি ঘর জায়গা ছেড়ে, পুকুর বাগান বাড়ি ছেড়ে এই বাংলায় পালিয়ে আসতে হলো? জিজ্ঞেস করুন সিপিএম নেতাদের, বলতে পারবে না। কি করে বলবে? কি করে বলবে আমরা হিন্দু ছিলাম তাই পালিয়ে আসতে হয়েছিল? সেই হিন্দু থাকা অবস্থায় পালিয়েছে, এই রাজ্যে এসে সেকুলার হয়ে 34 বছর শাসন করেছে, আর মানুষকে বিভিন্ন রকমের মিথ্যা ন্যারেটিভ দিয়ে ভুল বুঝিয়ে রেখেছে। সেই ভুল থেকে মানুষ এখনো বেরোতে পারছে না।
মুর্শিদাবাদ দেখছে না, বাংলাদেশ দেখছে না এই রাজ্যের হিন্দু বাঙালি। আর কি হলো, দীপু দাসকে পিটিয়ে আদমরা করে তৌহিদি জনতা জ্যান্ত অবস্থায় জীবন্ত পুড়িয়ে মেরে দিল। না কিছু করলো মোহাম্মদ ইউনূসের মৌলবাদী মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন, না কিছু করছে নপুংসক ওয়াকারুজ্জামানের বাংলাদেশের সেনাবাহিনীকে। একজন সাংবাদিককে গুলি করে খুন করে ফেলা হয়েছে খুলনায় গতকাল। কি নাম তার? ইমদাদুল হক মিলান, ৪৫ বছর বয়স, খুলনায় আততায়ীদের গুলিতে খুন হয়েছে। এখানে ওই তৌহিদি জনতা, জামাত, মৌলবাদী, এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোনো কালই পছন্দ করে না। তারা পূর্ব পাকিস্তানি থাকতে চায়। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়েছিল তাদের কি এরা ঘৃণা করে। অদ্ভুত ব্যাপার, একটা দেশ নিজের স্বাধীনতাকে অস্বীকার করে, অবিশ্বাস্য ব্যাপার। ইমদাদুল হক মিলান বলে একজন সাংবাদিককে গুলি করে পুড়িয়ে দেওয়া হলো। এবং তারপর দেখলাম বাংলাদেশের দুটি বিখ্যাত সংবাদ মাধ্যম, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, এই দুটোতে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হলো সবাইকে। প্রথম আলো এবং ডেইলি স্টার, যদিও এরা কিন্তু একেবারেই ইউনূস সরকার বিরোধী নয়। এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো, এরা কিন্তু ইউনূসের হয়েই খবর করে, বাংলাদেশের প্রশাসনের হয়েই খবর করে। কিন্তু ওই যে বললাম, জামাত আর মৌলবাদী, এরা কোনো কিছুই দেখে না, এদের মাথায় কিছুই নেই। একটা জাতকে যে এত কয়েক দশক ধরে পুরো পাকিস্তানের মতোই অশিক্ষিত করে রাখা হলো, এবার তার প্রতিফলন এতদিনে বাংলাদেশিরা বুঝতে পারছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস পুরো পুড়িয়ে দেওয়া হলো। ডেইলি স্টারের ছাদে আশ্রয় নিয়েছিল এখানকার ৩০ জন সংবাদকর্মী, সাংবাদিক এবং মিডিয়ার অন্যান্য পার্সন। কোন রকমের শেষ মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এদিকে উদ্ধার করে নিয়ে এসছে বড় ক্রেন দিয়ে। দেখুন সেই ভিডিও আপনারা। ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়ার পরবর্তীতে এই মুহূর্তে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এবং আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে একটি স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন চ্যানেলকে সাংবাদিক জাইমা ইসলাম, যিনি ডেইলি স্টারে কাজ করেন, তিনি কিন্তু বলেছিলেন প্রায় ৩০ জনের মতো তারা আটকা রয়েছেন। এবং তিনি কিন্তু একটু ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন দর্শক। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে ক্রেনটি দেখতে পাচ্ছেন, এই ক্রেনটির মাধ্যমে কিন্তু যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান কিন্তু চালানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই উদ্ধার অভিযান চালাচ্ছেন। এবং যেমনটি আসলে বলছিলাম যে সাংবাদিক জাইমা ইসলাম, তিনি কিন্তু একটি স্যাটেলাইট ভিত্তিক চ্যানেলের যে সাংবাদিক, তাকে কিন্তু কলে কিন্তু তিনি বলেছিলেন যে তারা ছাদে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং একই সাথে তিনি বলেছিলেন প্রায় ৩০ জনের মতো তারা সেখানে আটকা পড়েছেন। দর্শক, ইতিমধ্যে প্রথম আলোর যে কয়েকটি যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু ঢুকে পড়েছে ভিতর থেকে কিন্তু তারা আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি তারা কিন্তু নিচে নামিয়ে কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছেন। এখান থেকে আমরা তাদের যে ভাষ্য অনুযায়ী তারা যে স্লোগান দিয়েছে, সে স্লোগানে বলেছে ভারতের আধিপত্য যারা কায়েম করতে চাইবে তাদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। সেই আলোকে তারা কিন্তু এই প্রথম আলোর অফিসের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ করে এবং ভিতরে ভাঙচুর চালিয়ে কিন্তু তারা বিভিন্ন পত্র এবং বিভিন্ন ডকুমেন্টসে তারা কিন্তু এই অগ্নিসংযোগ করে দিয়েছে বিক্ষুব্ধ ওই ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শরীফুস্তান হাদি। আজ বাংলাদেশ স্থানীয় সময় ৯টা ৪৫ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি যে গত জুমা বাদ গত যে জুমা ছিল সেই জুমায় তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার জন্য তিনি কিন্তু পুরানো পল্টনের যে মসজিদে গিয়ে তিনি প্রচারণা শেষ করে ফিরতেছিলেন। সেই মুহূর্তে দুইজন মোটরসাইকেল আরোহী বা দুর্বৃত্ত তাকে গুলি করে কিন্তু পালিয়ে যায়। তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি। এমনটাই অবস্থা। প্রথম আলোকে এরা বলছে দিল্লির আলো। প্রথম আলো যারা ইউনূসের হয়ে খবর করে, এই মূর্খ মৌলবাদীরা তাদেরকে বলছে দিল্লির আলো। দেখুন আপনারা।
দুটি সংবাদপত্র অফিসে আগুন দিয়ে দেওয়া হলো, ডেইলি স্টার এবং প্রথম আলো। সেখানে দেখতে যারা সমস্ত সাংবাদিকরা যারা গিয়েছিলেন, বাংলাদেশের ইংরেজি সংবাদপত্র নিউজ এজের সম্পাদক নুরুল কবির গিয়েছিলেন, বিক্ষোভকারীদের তাকেও পিটিয়ে দিয়েছে। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। সেই 5ই আগস্ট 2024 আমরা যেমন দেখেছিলাম ছাত্র আন্দোলন ছিল, যেটা পরবর্তীকালে আমেরিকার ফান্ডে সেটা নির্বাচিত সরকার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রূপ নেয়। সেই 5ই আগস্ট 2024 ঘটনা আবার যেন ফিরে এলো গতকাল রাতে। একেবারে গোটা রাত দেশে পুরো অরাজকতা চললো। মোহাম্মদ ইউনূসের মৌলবাদী প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর ওয়াকারুজ্জামানের নপুংসক বাংলাদেশি সেনা তারাও বসে বসে দেখলো যে গোটা দেশ চলতে শুরু করলো। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। এবং ওই যা হয়, জামাত মৌলবাদী এদের একটাই লক্ষ্য, যা কিছু হবে ভারতকে দাগিয়ে দাও। ওসমান হাদিকে নাকি ভারত মেরেছে। আরে খেয়ে দে কাজ নেই, এরকম একটা নোংরা সরীসৃপকে ভারত মারতে যাবে। আর কি হলো, আর দেখলাম আমরা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা ছায়ানটের অফিস পুরো ভাঙচুর করে দেওয়া হলো। আগুন ধরিয়ে দিল উগ্রবাদীরা এবং হারমোনিয়াম ভেঙে দিল, তবলা গুড়িয়ে দিল, আগুন লাগিয়ে দিল, কবিগুরু রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে দিল, নজরুল ইসলামের ছবি ছিঁড়ে দিল। বাংলাদেশে সংস্কৃতি এখন কি দরকার? কারণ মৌলবাদী এবং জামাতের অত্যাচার যেখানে শুরু হবে সেখানে সংস্কৃতির কোনো স্থান নেই। একটা ভিজুয়াল দেখুন আপনারা বাংলাদেশের মাটিতে ঠিক কি ঘটছে। দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ছায়ানটে ভাঙচুরে করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সংবাদকর্মীর সাথে কিন্তু কি হয়েছে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিন্তু ভারত সরকার কতদিন চুপ থাকবে? বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কি ঘটছে না ঘটছে সেটা আমাদের নজরে না রাখাই দরকার। কিন্তু যখন আমাদের ভারতীয় হাই কমিশনে হামলা হবে, ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনের বাড়িতে হামলা হবে, চট্টগ্রাম খুলনার অফিসে হামলা হবে, ইনকলাব মঞ্চ জেহাদি গোষ্ঠীরা সেখানে ইটপাটকেল ছুড়বে, এটা তো আর ভারতের চুপ করে বসে থাকার কথা নয়। বাংলাদেশে ভারতীয় হাই কমিশন, ভারতীয় সহকারী হাই কমিশনের বাড়িতে যদি হামলা হয় তাহলে সেটা ভারতের 150 কোটি জনতার উপরে হামলা, এটা কিন্তু ধরে নিতে হবে। ফলে আর কিন্তু মোদী সরকারের চুপ করে বসে থাকার কোনো কারণ নয়। এই মূর্খ মৌলবাদীগুলোকে এবার বুঝিয়ে দিতে হবে যে ভারত ঠিক কি করতে পারে। বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে সমস্ত ব্যবসা, তাদেরকে যা যা ভারত সরবরাহ করে, চাল থেকে শুরু করে যাবতীয় সবকিছু ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। এই মূর্খ মৌলবাদীগুলোকে বুঝিয়ে দিতে হবে যে ভারতের দাপট কতটা। ভারতের হাই কমিশনের হামলা, এটা ভারতের উপর হামলা, এবার কিন্তু এটা ভারত সরকারকে বুঝতে হবে। এবং আরো দেখলাম চট্টগ্রামে আওয়ামী লীগের সমস্ত নেতার বাড়িতে হামলা হলো, মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা হলো, এমপি হাবিবের ঢাকার ফ্ল্যাটে হামলা হলো, আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিসে হামলা হলো, আগুন দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে। আওয়ামী লীগকে শেষ করো এবং হিন্দুদের শেষ করো, এটাই হচ্ছে একেবারে টার্গেট। আওয়ামী লীগের অফিস ভাঙতে বাংলাদেশে বুলডোজার নেমেছে এবং বিএনপি জামাত নেতারা এটাকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যায়। এবং এই ছায়ানটের কথা বললাম, যেটা তৈরি করেছিলেন ধানমন্ডিতে সঙ্গীত শিল্পী সঞ্জিতা খাতুন, এটাকে তো পুরো একেবারে ঘরে ঢুকে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করতে বুলডোজার নামানো হয়েছে। অবশ্য বাংলাদেশে এখন আর সংস্কৃতি বলে কোনো জিনিসের দরকার নেই। ফলে সংস্কৃতি দরকার নেই, তাদের মিডিয়া দরকার নেই, কিছুই দরকার নেই, তাদের ওখানে হিন্দুদের কোনো অস্তিত্ব রাখারও কোনো দরকার নেই। ফলে যা হবার তাই হচ্ছে। এবং এই জনতাকে আটকাতে ইউনূসের পুলিশ প্রশাসন এবং ওয়াকারুজ্জামানের সেনা কোনো রকমের কোনো চেষ্টা করেনি। ডেইলি স্টারের কর্মী মাহমুদ হাসান বলেছেন, অবশেষে শেষ মুহূর্তে সবাইকে নিরাপদে সরানো গেছে। বাংলাদেশের সেনা এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ, তারা লাস্ট মুহূর্তে এসে আমাদেরকে জীবন্ত পোড়ানো অবস্থা থেকে রক্ষা করেছে।
মোহাম্মদ ইউনূস গতকাল ভাষণ দিয়েছেন। এই মোহাম্মদ হাদি যাকে মারা হয়েছে একে একেবারে শহীদ বলে ঘোষণা করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। ফলে আরো বিক্ষোভ ছড়িয়েছে। ফলে এই যে ওসমান হাদি তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ ইউনূস যাকে শহীদ বলে ঘোষণা করে দিল, সেই জন্য আরো বিশেষ করে এই আগুনটা ছড়িয়ে পড়লো, যেটা এখন বাংলাদেশে অরাজকতার ভূমিকা নিয়েছে। কি ভাবছেন বাংলাদেশ থেকে হিন্দু বাঙালিরা শিক্ষা নেবে? হিন্দু বাঙালি যদি বাংলাদেশ থেকে শিক্ষা নিত, হিন্দু বাঙালি যদি মূর্খ না হতো, তাহলে কি কখনো খেলা হবে বলে চিৎকার করতো? আর কি এসছে বাংলাদেশ থেকে? এই বাংলাকেও কি, এই পশ্চিমবঙ্গকেও কি গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে? কি এসছে ভালো করে আপনারা শুনে নিন। আজকে খেলা হবে, কন্যাশ্রী বাংলাদেশের শব্দ, আর কি আছে, সবুজ সাথী বাংলাদেশের শব্দ, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান। এই সমস্ত জিনিস কিন্তু বাংলাদেশের শব্দ, যেগুলোকে এই পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা চলছে। খেলা হবে, কন্যাশ্রী, সবুজ সাথী সব বাংলাদেশ থেকে এসছে। তাহলে কি বাংলাদেশ কি আরেকটা, এই পশ্চিমবঙ্গকে কি আরেকটা গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে? মুর্শিদাবাদে দুই বাপ ছেলে যারা মূর্তি গড়ে, হরগোবিন্দ দাস, চন্দন দাস, গরু কাটার চপার দিয়ে খুন করে দেওয়া হলো। আর বাংলাদেশে দীপু দাসকে জ্যান্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। গ্রেটার বাংলাদেশ তৈরি চক্রান্ত চলছে এই পশ্চিমবঙ্গকে। এই পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরা কবে জাগ্রত হবে, কবে তাদের চৈতন্য হবে, কবে তারা সিপিএম নেতাদের জিজ্ঞাসা করবে যে আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে এলেন কেন, এবার পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন? কবে তারা তৃণমূলকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশের শব্দগুলো আমরা কেন এখানে আনছি, কেন খেলা হবে বলে চিৎকার করছি, বাংলাদেশের জাতীয় স্লোগান, কেন কন্যাশ্রী, কেন সবুজ সাথী, কেন? প্রশ্নগুলো করবেন না তৃণমূলের নেতাদের? আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? এই রাজ্যে 2026-এ যদি পরিবর্তন না হয়, তাহলে মুর্শিদাবাদে যে কাণ্ড ঘটলো এই পশ্চিমবঙ্গের সমস্ত এলাকাতেই সেই কাণ্ড ঘটবে। যদি এই বাংলাদেশ থেকেও আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশ থেকে সিপিএম এর নেতারা, তৃণমূলের কিছু নেতারা পালিয়ে এসে এই পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণ করেছে। আপনারা এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন? ভাবুন, চিন্তা করুন, এবং 2026-এর ভোটের আগে এগুলো সব মাথায় রাখবেন। আবার যদি পরিবর্তন না হয়, এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া তৃণমূলকে যদি হারাতে না পারেন, এই বিপদ আপনারা আপনাদের পাড়ায় দেখবেন, বিপদ আপনাদের ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলাদেশে ঘটে যাওয়া, বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।